প্রধান যে কথাটা সেটা হচ্ছে যে একটা আমাদের নতুন সংবিধান লাগবে। এই সংবিধানের সাথে বাংলাদেশের জনগণের আর কোনো সম্পর্ক নেই, এটাকে জোর করে টিকিয়ে রাখা হয়েছে। আপনারা অনেকক্ষণ ধরে এখানে নিশ্চয়ই আছেন সারাদিন, এবং আমার খুব এটা হচ্ছে এই দৃশ্যটা দেখার লোভে আসছে। নাহলে এই 4-5 মিনিট কথা তো এটা খুব বড় ব্যাপার না। আমি টাঙ্গাইল ছিলাম, ওখানে আমাদের একটা জেলা কমিটিরা, আমি ওখানে একটা এইসব নিয়ে গণভোট নিয়ে কথা বলতে গেছিলাম। পরে যখন আরিফ আদিব জানালো, আমি শুধু আপনাদেরকে একটু দেখার জন্য, এত মানুষ এটা দেখার জন্য আসছি। হ্যাঁ, এবং আমাদের সংগঠন বড় হচ্ছে, এটা খুব ভালো লাগে দেখতে। প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে, বিভিন্ন উইং হচ্ছে, তো এটা খুব ভালো। এবং এখানে এই যে গণভোট আর মৌলিক সংস্কার, এটা তো ধরেন এত গভীর পরিবর্তনের রাজনীতি যে আমরা যদি শক্তিশালী সংগঠন না হই তাহলে এটা কিন্তু অন্য কেউ করবে না। মানে এটা হওয়া উচিত, এটা সবাই বুঝে। যুক্তি দিয়ে আমরা তো, আপনারা দেখছেন টকশোতে বলেন যে আপনাদের মাঠের নেতা, কিন্তু টকশোতে গেলে তো মাশাআল্লাহ কাউরে ছেড়ে কথা বলে না। তো আমরা তো টকশো বলেন আর বিভিন্ন বক্তৃতায় বলেন কেন মৌলিক সংস্কার দরকার, এটা তো আমাদের সাথে চাপার জন্য কেউ পারে নাই, পারছে? এটা শুধু চাপার জনের বিষয় না, আপনার সংগঠন লাগবে জিনিসটা আদায় করার জন্য। এখানেই হচ্ছে আমাদের মহানগর বলেন বা বিভিন্ন জেলা সংগঠন, এখানেই দরকার যে আপনি একটা জিনিস হওয়া দরকার মনে করেন, এটা আরেকজন করে দিবেন, এটা আমাদেরকেই করার মতো শক্তিশালী হয়ে উঠতে হবে। ঠিক আছে? আওয়ামী লীগ 72 সালে গণপরিষদ করতে পারছে কেন? আওয়ামী লীগ গায়ের জোরে ওরে করার মতো শক্তিদার ছিল। অন্য অনেকে বাধা দিচ্ছে, অনেকে বিভিন্ন ধরনের প্রতিবাদ করছে, আওয়ামী লীগ সেটা শোনে নেই। আওয়ামী লীগ তার ওই শক্তিটা ছিল যে সে করে ফেলছে। কে কি বললো এটা তো মানে কি বলে এটাকে এত পাতা দেওয়ার কিছু নাই। ফলে এখন আমরা বাংলাদেশের এনসিপি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একমাত্র পার্টি যারা হচ্ছে জনগণের জন্য রাজনীতি করে। আপনি কোন দলে দেখবেন না যে ঢাকা শহরকে বাসযোগ্য করতে হবে, ইত্যাদি করতে হবে, এগুলো নিয়ে কোন দলে এইসব আলাপ নাই। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, এই জন্য সংবিধান পরিবর্তন করতে হবে, রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে হবে, মৌলিক সংস্কার করতে হবে, এই সমস্ত আলাপ কোনো দলে নাই। তারা পার্টি রাজনীতি করে, এবং সেই পার্টি রাজনীতি করার খুব সুনির্দিষ্ট কতগুলো কারণ আছে। আমাদের একটা কারণ হচ্ছে ধান্দা। তারা ধরেন যারা ঢাকা মহানগর দক্ষিণে রাজনীতি করে বিএনপি, তারা সিটি কর্পোরেশনে সারাদিন বসে থাকে, তাই না? এই যে হচ্ছে, এবং জেলার বাস্তবতা একই রকম, তারা ডিসি অফিসে, ইউএন অফিসে ওগুলোতে বসে থাকে, কারণ ওখান থেকে তারা কাজ বের করবে, এটাই তাদের রাজনীতি করার ইনসেন্টিভ। কিন্তু আপনারা এখানে যারা আছেন, আপনারা কিন্তু সত্যি সত্যি একটা পরিবর্তন চান, এই কারণে এখানে আছেন। আমরা সবাই ওই কারণে এখানে আছি। এই কারণে কষ্ট হলেও সকালবেলা অ্যাম্বাসেডারদের সাথে একটা প্রোগ্রাম ছিল, সেখানে ছিলাম, তারপর টাঙ্গাইল গেলাম, আবার এখানে আসলাম। এটা একটাই মোটিভেশন যে আমাদের এই দেশটাকে পরিবর্তন করতে হবে। এই যে বিপুল পরিমাণ আমরা যে সাধারণ জনগণ, এই সাধারণ জনগণকে এম্পাওয়ার করতে হবে। আমাদের দেশের পলিটিক্যাল দলগুলোর রাজনীতি হচ্ছে সাধারণ জনগণকে ক্ষমতাহীন করার রাজনীতি, আর আমাদের রাজনীতি হচ্ছে সাধারণ জনগণকে, নিম্নবিত্ত পরিবার, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদেরকে এম্পাওয়ার করার পলিটিক্স। ফলে এই যে মৌলিক সংস্কার এবং গণভোট, এটা যে বিএনপি করছে না, করবে না, এটা তো খুব অবভিয়াস, কারণ এটা করলে বিএনপির এই রাজনীতি থাকবে না। যদি স্থানীয় সরকারকে আপনি দলের নিয়ন্ত্রণ মুক্ত করতে পারেন, তাহলে বিএনপির লোকেরা ধান্দা করতে পারবে না। তাহলে বিএনপির এই যে লাখ লাখ মানুষের সমাবেশ করে, এটা করার লোকও পাবে না। তাহলে বিএনপি স্থানীয় সরকারকে স্বাধীন করতে দিবে? এই লোকগুলো কেন বিএনপি করে? কোন জিয়ার আদর্শ, কোন খালেদা জিয়ার আদর্শের কারণে করে না। করে হচ্ছে সে স্থানীয় সরকারের সব প্রকল্প সে নিজের হাতে নিবে, এটাই তার পলিটিক্স করার মোটিভেশন। কিন্তু আমরা কি চাই? আমরা চাই যে স্থানীয় সরকারকে রাজনৈতিক দল, মানে আমি একটা উদাহরণ দিলাম, স্থানীয় সরকার, মৌলিক সংস্কার একটা বিষয় হচ্ছে স্থানীয় সরকার, মৌলিক সংস্কার একটা বিষয় হচ্ছে বিচার বিভাগকে স্বাধীন করা, মৌলিক সংস্কার হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এগুলো আলাদা আলাদা হবে। এবং প্রধান যে কথাটা সেটা হচ্ছে যে একটা আমাদের নতুন সংবিধান লাগবে। এই সংবিধানের সাথে বাংলাদেশের জনগণের আর কোনো সম্পর্ক নেই, এটাকে জোর করে টিকিয়ে রাখা হয়েছে। এটাকে জোর করে টিকিয়ে রাখা হয়েছে, এটা কিন্তু আদারওয়াইজ এটা কিন্তু ডেড, কিন্তু এটাকে জোর করে টিকিয়ে রাখা হয়েছে। এখন আমাদেরকে এনাফ শক্তিশালী হইতে হবে যে এখন তো আমরা যে ঠেলা ধাক্কাধাক্কি করতেছি বিএনপির সাথে, অন্যান্য বড় শক্তিশালী ক্ষমতাসীন পক্ষের সাথে, শুধু তো বিএনপির কথা বলছি, কিন্তু এখানে তো আরো পক্ষ আছে, ডিপ স্টেট আছে, এখানে আমলাতন্ত্র আছে, তাদের সবারই স্বার্থ বিরোধী এই পরিবর্তন। এই পরিবর্তনটা হলে তাদের কারণ এই মৌজ মাস্তি এটা থাকবে না। এই কারণে আমাদেরকে একটা খুব কঠিন সংগ্রাম বেছে নিতে হয়েছে, এবং সেটা করতে হবে একটা খুব গণতান্ত্রিক পদ্ধতিতে। আমরা একটা বিপ্লবী মেজাজে ছিলাম গত 1.5 বছর, এখন কিন্তু আপনার একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের যে সুশৃঙ্খল পার্টির যে মেজাজ, সেই মেজাজে ফিরে আসতে হবে। কিন্তু নিজের লক্ষ্য ভোলা যাবে না। গণভোট বিএনপি বাস্তবায়ন করবে না, এটা নিয়ে আমাদের আর কোনো সন্দেহ থাকা উচিত না। তাহলে আমাদের কাজ কি? আগামী যত ওই যে মহানগরে আপনি যে ওয়ার্ডেরও কমিশনার ইলেকশন করতে যান বা কাউন্সিল ইলেকশন করতে যান, ওখানেও এটাকে ইস্যু করতে হবে, এবং আপনাকে দেখাতে পারতে হবে যে আপনার ওই ওয়ার্ডের ওই সমস্যাটার সাথে গণভোট বাস্তবায়ন না হওয়ার সম্পর্কটা কি।
এটা দেখাতে হবে। আপনি কিন্তু শুধু গণভোট করতেছেন এটা বললে সাধারণ মানুষ সবসময় হয়তো শুনবে না, কিন্তু আপনার স্পেসিফিক একটা সমস্যা, এলাকার একটা সমস্যাকে পিক করে এটার সাথে গণভোট বাস্তবায়ন না হওয়ার সম্পর্ক দেখাতে হবে। এটাই হচ্ছে রাজনৈতিক যারা সংগঠক তাদের কাজ। কারণ আমি দুটো উদাহরণ দিয়ে বক্তব্য শেষ করি। এক, এই যে অনেকে আমাদেরকে বলেন আপনারা খালি গণভোট সংস্কার এগুলো নিয়ে কথা বলেন, এদিকে জ্বালানি তেলের দাম বেড়ে যাচ্ছে, এদিকে হাম হচ্ছে। এখন কথা হচ্ছে জ্বালানি তেলের দাম বাড়া কমার ব্যাপারে একটা স্বচ্ছতার ভিত্তিতে দাম বাড়বে না কমবে না কোথায় থাকবে এটা ঠিক করার জন্য একটা প্রতিষ্ঠান আছে, স্বাধীন প্রতিষ্ঠান, সেটা হচ্ছে এনার্জি রেগুলেটরি কমিশন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। কিন্তু সরকার যেটা করছে, আওয়ামী লীগ সরকার এসে দাম বাড়ানো কমানোটা নিজের নির্বাহী ক্ষমতার মধ্যে নিয়ে আসছে, মন চাইলাম বাড়াইলাম এবং লাভ করলাম। তাহলে আমাদের যে এই যে সংস্কার আমরা বলি, এই কারণে বলি যে আপনার এনার্জি রেগুলেটরি কমিশনটা যদি স্বাধীন থাকে, সে এরকম বড় জমায়েত করে সবার সাথে মতামত দিয়ে নিয়ে তারপর গণশুনানির মাধ্যমে দাম ঠিক করবে। এই জন্যই হচ্ছে ওই সংস্কারের সাথে আমাদের এভরিডে ইস্যুর সম্পর্ক। দ্বিতীয় ধরনের যে হামের কথা বলা হচ্ছে, হাম নিয়ে কি হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি না, আমরা সাধারণ মানুষ এটা কার দোষ বুঝতে পারছি না। যদি আমাদের একটা স্বাধীন স্বাস্থ্য অধিদপ্তর থাকতো তাহলে কিন্তু সে এতদিন একটা তদন্ত কমিটি গঠন করা হইতো, শুধু অন্যের ঘরে দোষ দেওয়ার বিষয় না। তাহলে তখন আমরা বুঝতে পারতাম যে আসলে এর পিছনে দায়ী কে। এবং অন্তর্বর্তী সরকারের আমলে ফিল্ড অফিসাররা যে কাজ করলো না, তারা কিন্তু স্যাবোটেজ করেছে, তারা কিন্তু হামের টিকাটাকে বাচ্চাদের পার্সোনাল নিয়ে যায় না। কেন? এবার আপনি খোঁজ দিতে দেখবেন তাদের নিয়োগগুলো হয়েছিল রাজনৈতিক বিবেচনায়। এখানেই আসে নিয়োগগুলো কেন স্বাধীন হতে হবে। যদি স্বাধীন নিয়োগ হতো, যদি তারা দলীয় প্রভাবের বাইরে থাকতো, যদি এরা ছাত্রলীগের কর্মী না হইতো, যুবলীগের কর্মী না হইতো, তাহলে এরা কিন্তু অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে চাইতো না। এখানেই হচ্ছে মৌলিক সংস্কারের সাথে এই যে বিভিন্ন আপনার যে ইস্যু এবং মশা নিয়ে কথা বলছেন, একই দেখবেন ঘুরে ফিরে দেখবেন এই যে জমি অধিগ্রহণ করে, আপনি দেখবেন যে সাইনবোর্ড টাঙায় রাখে, প্রথমে বিরাট বিরাট সব সরকারি জমি, খাস জমি, এগুলোতে সাইনবোর্ড দিয়ে এই জমির মালিক ক্রয় সূত্র অমুক। আসলে কিছু না, আসলে আগে কুটি কারে, তারপর সরকারের সাথে টাকা পয়সা দিয়ে লেনদেন করে তারপর ওই জায়গাটা নিজে করে নেয়। এগুলো যেন না হয় সেজন্য আমাদের সংস্কার দরকার। এবং আপনাদের আগামী 5 বছর গণভোট এবং মৌলিক সংস্কার এই ইস্যুতেই কিন্তু সরব থাকতে হবে। অনেক ইস্যু ভিত্তিক বিষয় আপনাদেরকে রেসপন্স করতে হবে, কিন্তু মূল যেটা কাজ যে আমাদের একটা গণতান্ত্রিক সংবিধান দরকার এবং এইটা কোনো মুক্তিযুদ্ধ বিরোধী পজিশন না, এইটা বারবার আপনাদেরকে সবসময় বলে যাইতে হবে। আমি দেখতেছিলাম যে নিভা সম্ভবত বলছিল যে মানে শুধু সংগঠন করা না, চিন্তার সাথে সাথে সংগঠন করা, এটা হচ্ছে আমাদের জন্য দরকার। একদিকে সংগঠনটাও বড় করতে হবে, শুধু চিন্তা করে লাভ নাই। আপনার মাথা বিরাট বড় কিন্তু শরীর নাই, আর একটা শরীর বিরাট বড় কিন্তু মাথা নাই, দুটোই সমস্যা। এই জন্য একটা ব্যালেন্স, একটা সমন্বয় থাকতে হবে। এবং এনসিপি বাংলাদেশের মানুষকে একটা বুদ্ধিভিত্তিক রাজনীতি দিকে পাশাপাশি দেখাবে যে বুদ্ধিভিত্তিক রাজনীতি এবং বিরাট বড় সংগঠন হওয়ার মধ্যে কোনো আসলে বিরোধ নাই। এখানে অনেক দল আছে, নাম বললাম না, তারা হয়তো অনেক বেশি পলিসি রিলেটেড, কিন্তু তাদের সংগঠন নাই। আবার অনেক আছে বিরাট বড় সংগঠন, আওয়ামী লীগ, বিএনপির মতো, কিন্তু তাদের কোনো ন্যারেটিভ নেই। আমাদেরকে দুটো জায়গায় মিল করতে হবে। তো এগুলো নিয়ে নিশ্চয়ই আমরা আরো কথা বলতে পারবো। আজকে আর আপনাদেরকে বিরক্ত না করি, এগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। আপনারা আপনাদের কাজ করছেন, আমি আমার কাজ করতেছি, আমরা সবাই যার যার মতো করে কাজ করে যাচ্ছি। সবটাই কিন্তু লক্ষ্য কিন্তু একটাই, যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র করা, যেখানে আমাদের সাধারণ ছেলে মেয়েরা এম্পাওয়ার্ড হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। মানে আমরা যারা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আমরা কিন্তু তাদের রাজনীতি করি। আমাদেরকে যে এই সমাজের উঁচু শ্রেণীর মানুষেরা ঘৃণা করে, এটা কারণ হচ্ছে আমরা তাদের ক্লাস ইন্টারেস্টের বিরুদ্ধে আছি। আমাদের ক্লাস ইন্টারেস্ট হচ্ছে এখানকার সাধারণ মানুষের। ওই যে ছেলেটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে, যে ছেলেটা প্রাইভেটে পড়ে, যে ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে, এদের যেন একটা, বা যে ছেলেটা কৃষক যার বাবা, এই ধরনের ছেলে মেয়েদেরকে এম্পাওয়ার করা, তাদেরকে বাংলাদেশে তারা স্বপ্ন দেখবে যে আমি একদিন এমপি হব। হান্নান মাসুদ যদি এমপি হইতে পারে, হাসনাত আব্দুল্লাহ যদি এমপি হইতে পারে, তাহলে বাংলাদেশের সাধারণ ঘরের ছেলে মেয়েরা এমপি হতে পারবে। এই স্বপ্ন আর কেউ দেখাতে পারবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।